আমার নাম শিমুল। একেবারে সাধারণ মধ্যবিত্ত পরিবারের মেয়ে। বাবা ছিলেন একসময় এক কারখানার কেরানি, এখন অবসরপ্রাপ্ত। সংসারের খরচ জোগাতে মায়ের ভরসা ছিল কিছু টিউশানি আর সঞ্চয়পত্রের সামান্য মুনাফা। আমাদের বাড়িতে টাকার টানাটানি লেগেই থাকতো। আমি পড়াশোনায় ভালো ছিলাম, কিন্তু 12 ক্লাসের পর আর কলেজ ভর্তি হওয়া হলো না। বাবা বলল, মেয়ে মানুষ বেশি পড়ে কি করবে, তোর ভালো একটা ঘরে বিয়ে দিতে পারলে আমার কর্তব্য শেষ। আমার বিয়েটা হলো যেন কোনো পণ্যের দরদাম করার মতো। একদিন মা এসে বলল, তোর জন্য বড়লোকের প্রস্তাব এসেছে, শুনেছি অনেক টাকা, এমন বাড়িতে গেলে আমাদেরও সুবিধা হবে। আমি বোঝার চেষ্টা করলাম, বড়লোকের ছেলে মানেই কি ভালো হবে? মা তাচ্ছিল্যের সুরে বলল, বোকা মেয়ে, ভালো থাকা কি টাকা দিয়ে হয় না? আর তোর যা রূপ, বাচ্চা পেতেও কোনো দেরি হবে না। পুরুষ মানুষ খুশি থাকলেই তো তোর সুখ। এই কথাগুলো শুনতে শুনতে নিজেকে অক্ষম লাগতো, কিন্তু উপায় ছিল না। বিয়ে হলো এক অদ্ভুত পরিবারের সঙ্গে। ছেলেরা দুই ভাই, রোহিত আর রঞ্জিত। এলাকার মানুষ এই দুই ভাইকে নিয়ে ফিসফাস করত। কেউ বলতো রোহিত কিছুটা মানসিক রোগী, আবার রঞ্জিতকে কেউ সরাসরি পাগলখুনি বলে। মা এসব কথা একদম কানে তুলল না, বলল, যারা বড়লোক তাদের নিয়ে কথা হবেই। আমার বিয়ের দিন বাড়িটা দেখে আমি স্তব্ধ হয়ে গেলাম। শহর থেকে একটু দূরে, এক বিশাল অট্টালিকা, চারপাশে উঁচু পাঁচিল, ভিতরে ঘন গাছপালা, একটাও পাখি ডাকছে না। এই বাড়িতে এসে মনেই হলো না এখানে মানুষ থাকে। সবকিছু অস্বাভাবিক ঠেকলো। আমার বিয়ের প্রথম রাত, ফুলশয্যার ঘরে ঢুকে আমি দেখলাম রোহিত বিছানার এক কোণে বসে মিটিমিটি হাসছে। হাসিটা এমন যেন সে আমাকে নিয়ে মজা পাচ্ছে। দরজার পাশে দাঁড়িয়েছিল রঞ্জিত, চোখ দুটো যেন জ্বলছে। সে কিছু বলল না। এরপর রোহিত শান্ত গলায় বলল, তুই এখানে তেমন সুখে থাকবি না, চুপচাপ থাকলেই বাঁচবি। আমি হতভম্ব, এমন কথা কেন বলছে জিজ্ঞেস করতে গিয়েই থেমে গেলাম। রঞ্জিত সামনে এগিয়ে এসে বলল, তোর এখানে থাকার কারণ আমরা জানি, কিন্তু ভুলে যাস না আমরা দুজনেই আলাদা রকম পাগল। তোর কোনো কিছুই এখানে নিজের নিয়ন্ত্রণে নেই। এই প্রথমবার ভয় হলো। বিয়ের পর শ্বশুর বাড়িতে থাকার মধ্যে এমন অদ্ভুত ঠান্ডা অনুভূতি কেন? ঘুমানোর চেষ্টা করলাম, কিন্তু মনে হলো কেউ আমার পাশে বসে গভীর দৃষ্টিতে তাকিয়ে আছে। এর পরদিন সকাল থেকেই বাড়িতে অস্বাভাবিক কিছু একটা টের পাচ্ছিলাম। বাড়ির ভেতরে অনেক দরজা, কিন্তু অধিকাংশই বন্ধ। কাজের লোকজনও কেমন যেন অদ্ভুত, তারা আমার চোখে চোখ রাখতে চায় না। রান্নাঘরের পাশে এক পুরনো দরজার সামনে গেলাম। দরজাটা হালকা খোলা ছিল, ভেতরে কি যেন একটা অন্ধকার দেখা যাচ্ছিল। এগিয়ে যেতেই কাজের মেয়ে আমায় টেনে সরিয়ে বলল, ওখানে যেও না। আমি জিজ্ঞেস করলাম, ওখানে কি আছে? সে ফিসফিস করে বলল, মরা মানুষ। শরীরের রক্ত জমে গেল। ওই দরজার ভেতরে কি সত্যি লাশ আছে? আমি রাতে সাহস করে আবার সেই দরজার কাছে গেলাম। দরজাটা খুলতেই দেখি একটা বড় ঘর। ঘরের ভেতরে ধাতব শিক দিয়ে কয়েকজন মানুষকে আটকে রাখা হয়েছে। তাদের কেউ অজ্ঞান, কেউ অসুস্থ, মাথার চুল সব কেটে দেওয়া। আর এক কোণে একটা কাঠের বাক্স, যার ভেতরে একটা হাত দেখা যাচ্ছিল। এদিকে পেছন থেকে রোহিত বলল, তুই এ ঘরে ঢুকলি কেন?
চমকে পিছন ফিরতেই রোহিতের চোখে ক্রোধ। এটা তোর জন্য নয়, যা দেখেছিস ভুলে যা, নইলে। আমি বললাম, কিন্তু এরা কারা? রোহিত মিটিমিটি হেসে বলল, আমাদের ব্যবসার অংশ। বাকি জানতে চাইলে রঞ্জিতের সঙ্গে কথা বল। কিন্তু তুই ভুল করেছিস। এর পরের দিন রাতে রঞ্জিত আমার ঘরে এলো, দরজা বন্ধ করে বলল, তুই যদি এখান থেকে পালাতে চাস, তোর মায়ের লাশ দেখতে পাবি। আমি চিৎকার করতে চাইলাম, কিন্তু সে গলা চেপে ধরল। তুই বুঝিস না, আমরা দুজনই পাগল, কিন্তু এই পাগলামির পেছনে একটা কারণ আছে। আমি ধাক্কা দিয়ে তাকে সরিয়ে দিয়ে বললাম, আমি জানি এখানে কিছু একটা ভয়ানক হচ্ছে। রঞ্জিত হাসলো, তুই কি জানিস? এই বাড়ির প্রতিটা ঘরে এক একটা ইতিহাস লুকিয়ে আছে। যা দেখেছিস সেটা শুধু শুরু। আমার মনের মধ্যে হাজারটা প্রশ্ন। রোহিত আর রঞ্জিত শুধু পাগল নয়, তারা ভয়ঙ্কর। এই বাড়ির প্রতিটা দরজার পেছনে কোনো না কোনো অন্ধকার সত্য লুকিয়ে আছে। আমি কি পারবো এই গোপন রহস্য ফাঁস করতে, নাকি আমিও সেই অন্ধকারের শিকার হয়ে যাব? রোহিত আর রঞ্জিতের পাগলামি বাড়ির ভেতর অদ্ভুত দরজা, আর সেই দরজার পেছনে লুকোনো ভয়ঙ্কর সত্য। প্রতিদিনই আমার চারপাশের এই অন্ধকার আমাকে আরো তলিয়ে নিচ্ছিল, কিন্তু এভাবে ভেতরে ভেতরে মরে যাওয়ার চেয়ে একবার শেষ চেষ্টা করা ভালো। আমি সিদ্ধান্ত নিলাম, এই বাড়ির লুকোনো সত্য জানতে হবে। রাত তখন প্রায় 12টা। সারা বাড়ি নিস্তব্ধ, কাজের লোকজন ঘুমিয়ে গেছে। রোহিত নিজের ঘরে, আর রঞ্জিত কোথায় জানি না। সাহস করে আমি সেই পুরনো দরজার দিকে এগোলাম। দরজাটা আগের মতোই আধখোলা। মোমের আলোয় ঘরটা আরো বেশি রহস্যময় লাগছিল। ঘরের ভেতর ঢুকেই প্রথমেই চোখে পড়ল কাঠের বাক্সটা। এবার পুরো খুলে দেখলাম, বাক্সের ভেতর অর্ধেক পচা একটা লাশ, তার শরীর ক্ষত বিক্ষত। পাশে সিকের ভিতর আটকে থাকা মানুষগুলো চুপচাপ তাকিয়েছিল, যেন তাদের জীবনে শেষ আশা মরে গেছে। তাদের চোখে মুখে ভয়, শূন্যতা। এদিকে হঠাৎ পেছন থেকে কেউ আমার কাঁধে হাত রাখলো। আমি ঘুরে দেখি রঞ্জিত দাঁড়িয়ে, তার মুখে সেই অদ্ভুত হাসি। তুই ভাবছিস এই বাড়ি সত্যি জানবি? তাহলে পুরোটা জান। এরপর রঞ্জিত আমাকে এক অন্ধকার করিডোর দিয়ে আরো একটা ঘরে নিয়ে গেল। ঘরের ভেতরে একটা টেবিলে বিশাল মানচিত্র। মানচিত্রের উপরে চিহ্নিত করা হয়েছে কয়েকটা জায়গা। রঞ্জিত বলল, এগুলো আমাদের শিকার। আমরা মানুষ শিকার করি। এই মানুষগুলো হয় আমাদের কাছে টাকা দেয়, নইলে। সে আঙুল দিয়ে পচা লাশের বাক্সের দিকে ইঙ্গিত করল। আমি ভয়ে কাঁপতে কাঁপতে বললাম, কিন্তু কেন? এটা করছো কেন? আমার কথা শুনে রঞ্জিত হাসতে হাসতে বলল, আমাদের বাবা মা যখন মারা গেল, আমাদের ওপর বিরাট ঋণ পড়ে। তখন আমরা ঠিক করলাম টাকার জন্য যা খুশি করব। প্রথমে ছোটোখাটো চুরি করতাম, কিন্তু পরে বুঝলাম মানুষকেই টার্গেট করলে টাকা দ্রুত আসে। রোহিত তো একটু দয়ালু ছিল, কিন্তু আমি তাকে শিখিয়েছি কিভাবে নিষ্ঠুর হতে হয়। তাহলে আমাকে বিয়ে করার কারণ? আমি জিজ্ঞাসা করলাম। রঞ্জিত বলল, তুই একটা গিনিপিগ। তোর বাবা মা আমাদের টাকা দিয়েছে। আমরা ভাবছিলাম তোর মতো কাউকে কাজে লাগিয়ে ব্যবসাটা বাড়ানো যায় কি, কিন্তু তুই তো বেশি কৌতূহল দেখিয়েছিস। আর তখনই ঘরে ঢুকলো রোহিত। তার চোখে কেমন যেন এক অনুতাপ। সে বলল, তুই সব জেনে গেছিস, কিন্তু শোন, আমি তোকে সাহায্য করব পালাতে। এখানে থাকলে তুইও শেষ হয়ে যাবি। আমি আর কিছু বুঝে ওঠার আগেই রঞ্জিত রোহিতের দিকে এগিয়ে গেল। তার গলায় ছুরি ধরে বলল, তোকে বলেছিলাম না, আমাদের পথে বাধা দিবি না।
রোহিত কোনো প্রতিরোধ করল না। তার চোখে জল, মুখে একটাই কথা, শিমুলকে পালাতে দে, আমাদের পাপের প্রায়শ্চিত্ত করার সময় হয়েছে। আমি দৌড়ে দরজার দিকে এগোতেই রঞ্জিত আমার পথ আটকালো। তুই এখান থেকে যেতে পারবি না, তুই জানিস আমাদের সব কিছু। আমি ভয়ে জমে গিয়েছিলাম। ঠিক তখনই রোহিত রঞ্জিতের উপর ঝাঁপিয়ে পড়ল। তাদের মধ্যে ভয়ঙ্কর লড়াই শুরু হলো। রোহিতকে আঘাত করে রঞ্জিত তার দিকে ছুরি চালিয়ে দিল। রোহিত রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে গেল। এরই মধ্যে আমি দরজার বাইরে বেরিয়ে দৌড়তে শুরু করলাম। পেছন থেকে রঞ্জিতের গলা শোনা যাচ্ছিল, তুই পালাতে পারবি না। আমার সৌভাগ্য, বাড়ির 1 কিলোমিটার দূরে একটা পুলিশ চেকপোস্ট ছিল। সেখানে গিয়ে আমি পুরো ঘটনা খুলে বললাম। পুলিশ সঙ্গে সঙ্গেই ওই বাড়িতে হানা দিল। রঞ্জিত পালানোর চেষ্টা করেছিল, কিন্তু ধরা পড়ে গেল। রোহিতকে উদ্ধার করা হলো, তবে তার অবস্থা গুরুতর ছিল। আজ 6 মাস পেরিয়ে গেছে, আমি নতুন জীবনে পা দিয়েছি। রোহিত জেলে থেকেও আমার কাছে চিঠি পাঠায়। সে নিজের অপরাধের জন্য ক্ষমা চেয়েছে। রঞ্জিত এখনো জেলের অন্ধকারে। আমি জানি আমার জীবন অন্ধকার থেকে বেরিয়ে এসেছে, কিন্তু সেই পাগলামির স্মৃতি এখনো আমার স্বপ্নে ফিরে আসে। এই গল্পটা শুধু আমার না, যে কোনো মেয়ের হতে পারত। টাকার লোভ যখন সম্পর্কের উপরে স্থান পায়, তখন তার ফল হয় শুধু অন্ধকার। পর্বটি আপনাদের ভালো লেগেছে? যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, সাথে আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজকের গল্প আমরা এখানেই শেষ করছি।